আসসালামু আলাইকুম। চাকরির সুবাদে নতুন শহরে আসার পর থেকেই অপর্ণার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে মুখ দিয়ে যাই বলতো তাই সত্যি হয়ে যেত। এমনকি সে একদিন মনে মনে তার বসকে বলে ফেলে যে তার তো মরে যাওয়া উচিত। পরদিন সত্যি সত্যি তার বস তার চোখের সামনেই মারা যায়। এই সকল ঘটনার কারণ খুঁজতে গিয়ে অপর্ণার সামনে বেরিয়ে আসে এক রুহ কাঁপানো সত্য। সে জানতে পারে কোন এক প্রেতাত্মা তার সকল ইচ্ছা পূরণ করছে, আর এর বদলে ওই প্রেতাত্মাও তার কাছ থেকে কিছু চায়, আর সেটা হলো অপর্ণার শরীর। কিন্তু কেন? এই আত্মার অতীতের সাথে কি রহস্য লুকিয়ে আছে, কি উদ্দেশ্য তার? এই সকল প্রশ্নের উত্তর পাবো আজকের এই সত্য মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান হরর মুভিতে, যার নাম গার্ডিয়ান। গল্প শুরু করার আগে চলুন এই মুভিটির কিছু ঝলক দেখে নিই। গল্পের শুরুতে আমরা একটা কালো জাদুর দৃশ্য দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন তান্ত্রিক মিলে কোনো একটা অতৃপ্ত আত্মাকে বন্দি করার জন্য তন্ত্রমন্ত্র পড়ছিল। এখানে 4টি ছোট ছোট বোতলে সেই 4জন ব্যক্তির রক্ত ছিল যারা কিনা ওই অতৃপ্ত আত্মাকে খুন করেছিল। বিভিন্ন যজ্ঞ এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে খুনির রক্তের লোভ দেখিয়ে তারা ওই আত্মাকে এখানে ডেকে আনে। সমুদ্রের মধ্য থেকে আত্মাটি ছুটে আসে ওই স্থানে। তারা এখানে ওই ক্রিস্টাল পাথরের মধ্যে ওই 4জন ব্যক্তির রক্ত দিয়ে দেয়, যে রক্তের লোভে আত্মাটি ওই ক্রিস্টাল পাথরের মধ্যে ঢুকে যায় এবং সেখানেই বন্দী হয়ে যায়। এই ঘটনার বেশ কয়েক বছর আগের দৃশ্য আমরা দেখতে পাই, যখন আমাদের এই গল্পের নায়িকা অপর্ণা অনেক ছোট ছিল। জন্ম থেকেই সে দুর্ভাগা, কোনো কাজে তার ভাগ্য তার সাথে থাকে না। এমনকি সে আরতি নিতে গেলেও প্রদীপ পর্যন্ত নিভে যায়, বেলুন কিনলে তা হাওয়ায় উড়ে যায়। তার এক জন্মদিনে তার বাবা তার জন্য একটা সাইকেল কিনেছিল, তবে তাতে চড়ার আগেই সেটা চুরি হয়ে যায়। বন্ধু বান্ধব, ক্লাসমেট সবাই তার এই অভাগা হওয়া নিয়ে মজা করত। বড় হওয়া পর্যন্ত তার এই ব্যাড লাক তার সাথেই থাকে। কোনো কাজ সে ঠিকভাবে করতে পারে না, কাউকে সাহায্য করতে গেলে তা হিতে বিপরীত হয়। ভালো ভাগ্যের জন্য সে গুড লাক রিংও পরে দেখেছে, তবে তাতেও কোনো লাভ হয়নি। দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। সে যদি কলেজের কোনো প্রজেক্টে ভালো কাজও করে, তবুও শিক্ষকের তা পছন্দ হয় না। এভাবেই কোনো মতে তার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে সে। এখন সময় এসে গিয়েছিল ইন্টার্নশিপের, যার জন্য তার চেন্নাইয়ে যাওয়া প্রয়োজন। রওনা দেওয়ার আগে তার মা তার জন্য পূজা দেয়, তবে সবসময়ের মতো এবারও প্রদীপের উপর হাত দিতেই তা নিভে যায়। ফলে সে বুঝতেই পারছিল যে চেন্নাইতেও তার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে। চেন্নাইয়ে আসার পর তার সাথে এতটাই খারাপ কিছু হয়েছিল যে সে এখন একজন ডক্টরের শরণাপন্ন ছিল, একজন মানসিক ডক্টরের। তাকেই মূলত এতক্ষণ যাবৎ অপর্ণা তার অতীতের সব ঘটনা খুলে বলছিল। ডক্টর রুদ্রা তাকে জিজ্ঞাসা করে যে এটাই কি তাহলে তার সমস্যা। তখন অপর্ণা আরো একটা ঘটনা খুলে বলতে শুরু করে। চেন্নাইয়ে ইন্টার্নশিপ করার পর সে বেশ কয়েক জায়গায় চাকরি নেওয়ার চেষ্টা করেছে, বেশ কয়েকটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, তবে এতে খুব একটা লাভ হয়নি। শেষমেশ তার বান্ধবী লাবণ্যা যে কোম্পানিতে চাকরি করত, কিছুদিন আগে সেই কোম্পানিরই একটি ইন্টারভিউতে সে অংশগ্রহণ করেছিল। এই ইন্টারভিউতে লাবণ্যা তাকে সব রকম ভাবে সাহায্য করে। অপর্ণার পাশে যে ছেলেটি বসা ছিল তার রেজাল্ট অপর্ণার থেকে অনেক ভালো, যা দেখে অপর্ণা বুঝতে পারে এই চাকরি তার কপালে নেই। এর উপর আবার ইন্টারভিউ দিতে গিয়ে সে সবকিছু উল্টোপাল্টা করে। তাকে যে প্রশ্নগুলো করা হয় তার সঠিক উত্তর তো সে দিতেই পারে না। এর উপর আবার ইন্টারভিউয়ার যখন তাকে জিজ্ঞাসা করে যে সে এই কোম্পানিতে কেন চাকরি পেতে চায়, তখন অপর্ণা জানায় যে এই কোম্পানি লোনের লিস্টে সব থেকে উপরে, অর্থাৎ এই কোম্পানিতে চাকরি করলে সে ব্যাংক থেকে সর্বোচ্চ লোন পাবে। এর উপর আবার তাদের বেতন ভাতাও ভালো। এইসব উল্টোপাল্টা উত্তর শুনে ইন্টারভিউয়ার আর কোনো প্রশ্ন করে না, বরং তাকে থ্যাংক ইউ বলে বেরিয়ে যেতে বলে। সে বুঝতে পেরেছিল এই চাকরি তার কপালে নেই। লাবণ্যও পুরো ঘটনা শুনে তার উপর ভীষণ রেগে যায়। দৃশ্য বর্তমানে ফিরে আসে। এই ঘটনা শুনে ডক্টর রুদ্রা বলে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, যা প্রায় মানুষের সাথে ঘটে থাকে। প্রবলেম শুধুমাত্র এটাই যে অপর্ণার জীবনে এই ধরনের দুর্ঘটনা একটু বেশিই ঘটে, তবে এটা কোনো সমস্যার বিষয় নয়। তখন অপর্ণা জানায় সমস্যা তো এটা নয়, সে এখানে তার অভাগা
হওয়া নিয়ে প্রবলেমের কথা বলতে আসেনি, বরং এসেছে গত কয়েকদিন ধরে ঘটা কিছু অদ্ভুত ঘটনা নিয়ে কনফিউশনের জন্য। ডক্টর জিজ্ঞাসা করে কি ঘটনা। তখন অপর্ণা জানায় সে যখন চেন্নাইতে ইন্টার্নশিপ করতে এসেছিল তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ। স্টুডেন্ট হিসাবে এই বিল্ডিং পর্যবেক্ষণ করাই তার কাজ ছিল। অপর্ণা সবার থেকে আলাদা হয়ে এই সাইটটি ঘুরে দেখছিল। ঠিক তখনই হঠাৎ করে তার পায়ে একটি লোহা ঢুকে যায়, ফলে প্রচন্ড যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। ঠিক তখনই আমরা খেয়াল করি ওই লোহার কাছে সেই ক্রিস্টাল পাথরটি ছিল যার উপর অপর্ণার কয়েক ফোঁটা রক্ত পড়ে। তখনই আমরা মুভির শুরুতে দেখানো ওই তান্ত্রিকের কণ্ঠ শুনতে পাই, যেখানে সে বলেছিল এই ক্রিস্টাল পাথরকে যদি কেউ নিজের রক্ত উৎসর্গ করে তাহলে এই ক্রিস্টাল পাথরের মধ্যে বন্দী থাকা আত্মা ওই ব্যক্তির সকল ইচ্ছা পূরণ করবে, এই আত্মাটি তার দাসে পরিণত হবে। এই ব্যাপারগুলো আমরা জানলেও অপর্ণা তো জানতো না, তাই সে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে থাকা দুই কর্মচারীর ভুলের কারণে একটি রড ছুটে আসে অপর্ণার দিকে, তবে অপর্ণার কোনো ক্ষতি এটা করে না। হঠাৎই সেটা আপনা আপনি অপর্ণার সামনেই মাটিতে পড়ে যায়। অপর্ণার ব্যাপারটা অদ্ভুত লাগলেও ডক্টরের এখানে ব্যাপারটা অদ্ভুত লাগে না, তার মনে হচ্ছিল অপর্ণা হয়তোবা ভুল দেখেছে। তখন অপর্ণা জানায় যে ওই দিনের পর থেকে তার সকল ইচ্ছা পূরণ হচ্ছে। ডক্টরের মতে এটা তো খুব ভালো ব্যাপার, কারণ শুধুমাত্র ইচ্ছা পূরণের জন্যই মানুষ কত কষ্ট করে, কত মন্দিরে ছুটাছুটি করে। তখনই অপর্ণা বলে ওঠে তার ইচ্ছা তো পূরণ হচ্ছে, কিন্তু খুবই অদ্ভুত ভাবে। ডক্টর জিজ্ঞাসা করে কেমন অদ্ভুত ভাবে। অপর্ণা জানায় সেদিন যখন সে ইন্টারভিউ দিয়ে বাড়িতে ফিরেছিল তখন সে বসে বসে ভাবছিল যে তার চাকরিটা হলো না, তার যদি চাকরিটা হতো তাহলে খুব ভালো হতো। ওই সময় আমরা তার পাশে ওই ক্রিস্টাল পাথরটি দেখতে পাই। এই পাথরটি এখানে কিভাবে পৌঁছালো এই ব্যাপারে আমাদের এখনই কিছু জানানো হয় না। আপাতত অপর্ণার কাছে একটা মেল আসে যার মাধ্যমে অপর্ণা জানতে পারে তার চাকরিটি হয়ে গিয়েছে। একথা শুনে ডক্টর নিজেই অবাক হয়ে যায় যে এত খারাপ ইন্টারভিউ হওয়ার পরও সে চাকরিটি কিভাবে পেল। এই প্রশ্নের কোনো উত্তর অপর্ণার কাছে ছিল না। এই প্রশ্নের সাথে সাথে আরো কিছু প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। সে এখানে ডক্টরকে জানায় যে চাকরিতে জয়েন করার পর থেকে সে কাজের ব্যাপারে অনেক বেশি প্রেসারে ছিল, এর মধ্যে আবার তার মা তাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। এই সময় আমরা অপর্ণার কোম্পানিতে আজহা নামের একজন ছেলেকে দেখতে পাই। সে মূলত পেশাদার একজন গুন্ডা ছিল। মানুষের কাছ থেকে সুপারি নিয়ে সে এবং তার দোলা ভাই মানুষ খুন করত। তবে তার বিয়ের সময় হয়ে যাওয়ায় সে এখানে চাকরি নিয়েছিল যাতে করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারে এবং শ্বশুর বাড়ির সবার চোখে সে একজন ফ্যামিলি ম্যান হিসাবে থাকতে পারে। বিয়েটা হয়ে গেলেই সে এই চাকরি ছেড়ে দিবে এবং আবারও পেশাদার খুনিতে পরিণত হবে। যাই হোক, এখন মায়ের সাথে কথা বলে অপর্ণা তার ডেস্কে ফিরেই দেখতে পাই সেখানে প্রজেক্ট হেড দাঁড়িয়ে আছে। সে লাবণ্যাকে বকা দিচ্ছিল, সেই সাথে সে অপর্ণাকে বকা দিয়ে তার ফোনও নিয়ে নেয়, কেননা সে অফিস টাইমে ফোনে কথা বলছিল। আর এরপর তাকে ডেকে নিয়ে যায় এমডি স্যারের রুমে। তবে তাদের দুজনকে বাইরে দাঁড়াতে বলে সে নিজেই চলে যায় এমডি স্যারের রুমে। আর এরপর অপর্ণার প্রজেক্টটি তাকে শো করে। বাইরে এসে অপর্ণাকে একটা সুসংবাদ দেয় সে যে তার প্রজেক্টটি ক্লায়েন্টের পছন্দ হয়েছে। প্রজেক্টের উপর কাজ করার দায়িত্ব এখন অপর্ণা এবং তার ফ্রেন্ড লাবণ্যার। জীবনের প্রথম প্রজেক্ট নিয়ে অপর্ণা ভীষণ এক্সাইটেড ছিল, তাই সে খুশি খুশি সাইটে গিয়ে পৌঁছায়। এই সাইটের চিফ ইঞ্জিনিয়ার ছিল প্রভা নামের একজন ছেলে, যে কিনা অপর্ণাকে দেখা মাত্রই তার চোখ যেন সরাতেই পারে না। অপর্ণাও ব্যাপারটা লক্ষ্য করে এবং তাকে এসে বেশ বকাঝকা দিতে থাকে। প্রজেক্টের ডিজাইনার হওয়ায় সে বেশ রোব ছাড়তে থাকে। একবার নয়, বেশ কয়েকবার এসে সে প্রভার কাজে বাধা দেয়। অপর্ণার প্রভাকে সহ্য না হলেও লাবণ্যার কিন্তু প্রভাকে ভালো লেগেছিল, তাই সে প্রভার সাথে কাজ করতে শুরু করলে সেটা দেখেও অপর্ণার রাগ হয়। সে লাবণ্যাকে সেখান থেকে নিয়ে চলে যায়। প্রভা সাইটে দাঁড়িয়ে সিগারেট খেলে সে প্রভার উপর আবারও চিৎকার চেঁচামেচি করে। এর কিছুক্ষণ পর লাবণ্যা এসে অপর্ণার কাছে তার স্কুটির চাবিটা চায়, কারণ তার মা অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হসপিটালে যেতে হবে। অপর্ণাও তাকে বাইকের চাবিটি দিয়ে দেয়। কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা নেমে আসে, তখনও লাবণ্যা ফেরেনি। সে বারবার লাবণ্যাকে কল করছিল। একসময় লাবণ্যা ফোন ধরে জানায় যে তার কিছু সমস্যা হয়েছিল, এ কারণেই তার দেরি হয়ে গিয়েছে। সেই সাথে তার ফোনটিও সুইচ অফ হয়ে গিয়েছিল, যে জন্য সে আগে ভাগে অপর্ণাকে এ ব্যাপারে জানাতে পারেনি। সে এখানে অপর্ণাকে রিকোয়েস্ট করে যাতে করে অপর্ণা ক্যাব বুক করে সেখান থেকে চলে যায়। অপর্ণাও সেটা করার চেষ্টা করে। অনেকগুলো ক্যাব বুক করার পরও কোনো ক্যাবই এখানে আসতে রাজি ছিল না। আসলে জায়গাটা বেশ ভেতরে ছিল। প্রায় 16 কিলোমিটার যাওয়ার পরই সে মেন রোড পাবে, সেখানেই সে কোনো যানবাহন পেতে পারে। একথা শুনে অপর্ণা ভীষণ চিন্তায় পড়ে যায়। এই পুরোটা টাইম প্রভা তার পেছনেই দাঁড়িয়েছিল, কারণ সে জানতো অপর্ণা এখান থেকে যাওয়ার জন্য
কোনো যানবাহন পাবে না। সে অপর্ণাকে ড্রপ করে দেওয়ার অফার করে। অপর্ণাও আর না বলে না, সে প্রভার বাইকে উঠে বসে। এখানে আমরা জানতে পারি অপর্ণা এবং প্রভা মূলত আগে থেকেই পরিচিত। কলেজে থাকাকালীন তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। বেশ কয়েক বছর তাদের মধ্যে বেশ ভালোই সম্পর্ক ছিল। তবে এই পুরো টাইম ধরে অপর্ণার একটাই মাত্র কমপ্লেন ছিল, সে চাইতো না প্রভা ধূমপান করুক। এই ব্যাপারটা জানার পরও প্রভা লুকিয়ে লুকিয়ে ধূমপান করত। একটা সময় অপর্ণার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে প্রভাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই সময় প্রভা তার কাছে ক্ষমা তো চায়, তবে এর পর থেকে আর কখনোই প্রভা তাকে কল করেনি বা তার সাথে কোনোভাবে যোগাযোগের চেষ্টা করেনি। এ কারণেই মূলত অপর্ণা তার উপর এতটা রেগেছিল। সে এখানে প্রভাকে বলে যে প্রভাই পৃথিবীর একমাত্র ছেলে যে কিনা ভালোবাসা এবং ধূমপানের মধ্য থেকে ধূমপানকে বেছে নিয়েছিল। তখন প্রভা তার ভুল ভাঙায়, সে জানায় সে ধূমপানকে বেছে নেয়নি বা তার ভালোবাসা কেউ ছেড়ে দেয়নি। সে সেদিন বুঝতে পেরেছিল সে অপর্ণার জন্য ঠিক নয়। অপর্ণা তার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। এ কারণেই মূলত সে অপর্ণার জীবন থেকে দূরে সরে গিয়েছিল। এখনো পর্যন্ত সে অপর্ণাকেই ভালোবাসে, এ কারণেই সে এখনো পর্যন্ত বিয়ে করেনি। এটা জানার পর অপর্ণাও কিছুটা খুশি হয়ে যায়, কারণ সেও তো মনে মনে এখনো পর্যন্ত প্রভাকেই ভালোবাসত। ফলে পরদিন থেকেই তারা দুজন আবারও সম্পর্কে চলে আসে। একজন আরেকজনের সাথে খুব মিষ্টি ব্যবহার করতে থাকে, যে ব্যাপারটা লাবণ্যাও লক্ষ্য করে। সে সরাসরি এসে অপর্ণাকে জিজ্ঞাসা করে যে কতদিন তো সে লাবণ্যাকেই নিষেধ করেছিল প্রভার সাথে ভালোভাবে কথা বলার জন্য, এখন সে নিজেই কেন প্রভার সাথে ভালো সময় কাটাচ্ছে। তখন অপর্ণা জানায় সে প্রভাকে মাফ করে দিয়েছে। সে বুঝতে পেরেছে ভালোবাসার মানুষটিকে সে যেরকম সেভাবেই একসেপ্ট করে নেওয়া ভালো। সে প্রভাকে ভালোবাসে, তার বিশ্বাস সময়ের সাথে সাথে প্রভা নিজেকে পরিবর্তন করে ফেলবে। যেহেতু লাবণ্যা তাদের সাথে একই কলেজে পড়তো, তাই সে তাদের স্টোরিও জানতো। ফলে সে তাদের দুজনের জন্যই খুশি হয়ে যায়। তবে ওই দিন তার একটু তাড়া ছিল, যে কারণে সে অপর্ণার আগেই প্রভার বাইকে চড়ে বসে এবং প্রভাকে তাড়া দিতে থাকে তাকে ড্রপ করার জন্য। ব্যাপারটা অপর্ণার একদমই ভালো লাগে না, কারণ তার এবং প্রভার প্ল্যান ছিল। আর এই কারণেই সে রাগী চোখে লাবণ্যাকে দেখতে থাকে। এভাবেই দেখতে দেখতে হঠাৎ করেই লাবণ্যা বাইক থেকে পড়ে যায়। অপর্ণা নিজেও কিছু বুঝে উঠতে পারছিল না। লাবণ্যা মনে করে প্রভা হয়তো বা ইচ্ছা করেই তাকে ফেলে দিয়েছে, যেহেতু সে অপর্ণাকে নিতে চাইছিল তাকে নয়। আর এই কারণেই সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এখন অপর্ণা এবং প্রভা সেখান থেকে রওনা দেয়। পথেই প্রভার কাছে কল আসে যে তার মা অসুস্থ। তারা ছুটে যায় হসপিটালে। সেখানে তার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। মাত্র 48 ঘন্টার মধ্যে হার্ট ট্রান্সপ্লান্ট না করা গেলে তার মাকে বাঁচানো সম্ভব ছিল না। এটা জানার পর প্রভা অনেকটা ভেঙে পড়ে। অপর্ণা ঠিক করে সে প্রভাকে সাহায্য করবে, তাই সে বন্ধু বান্ধব বিভিন্ন হসপিটালে খোঁজ খবর নেয় যাতে করে সে হার্ট পেতে পারে। কিন্তু কোথাও থেকে এত দ্রুত সাহায্য পাওয়া সম্ভব ছিল না। তাই অপর্ণা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই আবারও মিরাক্কেল ঘটে। একথা শুনে ডক্টর বলে যে এটা তো প্রায় অসম্ভব ব্যাপার, এত দ্রুত ডোনার খুঁজে পাওয়াই তো মুশকিল। তখন অপর্ণা একটা নিউজ দেখিয়ে বলে 8 মাস আগেও একজন মহিলার জন্য মাত্র 2 ঘন্টার মধ্যে ডোনার পাওয়া গিয়েছিল। তাই এটা এতটাও অস্বাভাবিক কিছু ছিল না। অপর্ণার মনে সন্দেহ তো তখন জাগে যখন পরবর্তী ঘটনাটি ঘটে। ডক্টর জিজ্ঞাসা করে কি ঘটনা। তখন অপর্ণা জানায় তাদের অফিসে ফুটবল ম্যাচ হচ্ছিল, যেখানে দুটো টিম ছিল তাদের নিজেদেরই, যার মধ্যে থেকে একটি টিমে প্রভা নিজে খেলছিল। এই পর্যন্ত প্রত্যেকবার প্রভাদের টিমই জিতে এসেছে, এবারও ঠিক তাই হচ্ছিল। পরপর 3টি গোল দেওয়ার পর হঠাৎই অপর্ণার মনে হতে থাকে যে প্রত্যেকবার যদি একই টিম জিতে তাহলে তো ব্যাপারটা বোরিং হয়ে যাবে। যদি অন্য টিম জিততো এবার তাহলে ভালো হতো। অপর্ণার মুখ থেকে এই কথা বের হওয়ার সাথে সাথেই যেন খেলা ঘুরে দাঁড়ায়। দেখতে দেখতে প্রভারা 4টা গোল খায় এবং প্রতিপক্ষের টিম জিতে যায়। তবে এই ঘটনাটিও ডাক্তারের কাছে স্বাভাবিক বলেই মনে হয়। ফুটবল বা যে কোনোই খেলা হোক না কেন, তার মোড় তো যে কোনো সময় ঘুরতে পারে। তখন অপর্ণা জানায় 2 দিন আগের ঘটনা, যেটা সব থেকে বেশি অস্বাভাবিক ছিল। অফিসে অপর্ণাদের যে প্রজেক্ট হেড, সে প্রায় সময় তার নিচের কর্মচারীদের আইডিয়া চুরি করে এবং বসের সামনে এমন ভাবে দেখায় যেন এই আইডিয়া সে নিজে দিয়েছে। এভাবেই সে বিভিন্ন মানুষের প্রজেক্ট নিজের নাম দিয়ে চালিয়ে দেয়। আর এর ফলে অফিসের একজন মেয়ের চাকরি পর্যন্ত চলে গিয়েছিল। সে অনেক কান্নাকাটিও করেছিল, তবে তার মনে কোনো রকম দয়া হয়নি। আর এই ব্যাপারে এমডির কাছে কমপ্লেন করারও কোনো সুযোগ ছিল না, কেননা প্রজেক্টের হেড অর্থাৎ টিম লিডারই হচ্ছে এমডির গার্লফ্রেন্ড, যে কারণে বেচারি মেয়েটি বিপদে পড়ে যায়।
এদিকে ওই দিনই অপর্ণার একটি প্রজেক্ট সম্পূর্ণভাবে কমপ্লিট হয়, যে প্রজেক্টে সে এবং প্রভা একসাথে কাজ করছিল। অফিসের প্রথম প্রজেক্টটি এত সুন্দরভাবে কমপ্লিট করার জন্য অপর্ণা অনেক খুশি ছিল। সে ভাবছিল এর জন্য সে হয়তোবা প্রমোশন পাবে অথবা বস তার প্রশংসা করবে, কিন্তু তার এই আশায় পানি ঢেলে দেয় তাদের টিম লিডার। সে এই প্রজেক্টটাও নিজের নাম দিয়েই চালিয়েছিল, যে কারণে বস তারই প্রশংসা করে, যা দেখে অপর্ণার বেশ খারাপ লাগে। সে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। মিটিং রুম থেকে বের হয়ে তার কলিগরা তাকে বলে যে এই কারণেই তাদের কারোরই কখনো প্রমোশন হয় না, সেই সাথে তাদের বেতনও বাড়ে না। যে প্রজেক্টগুলো সফল হয় সবগুলোরই কৃতিত্ব ইন্দুমতি নিয়ে নেয়। তখন অপর্ণা রাগের মাথায় বলে ফেলে যে সে যেহেতু এত মানুষকে এইভাবে টর্চার করছে, তার বেশি দিন বাঁচা উচিত না। এই কথা বলে সে সেখান থেকে তো চলে যায়। তবে এই কথাটি গেঁথে যায় আজহার মনে, কেননা ওই দিন যখন গেম খেলা হচ্ছিল তখন সেখানে আজহা ছিল। ওই দিন অপর্ণা স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বলেছিল প্রতিপক্ষ যদি 4টা গোল দেয় তাহলে খুব ভালো হবে। পরবর্তীতে ঠিক এমনটাই হয়েছিল। তবে আজহা এই ব্যাপারে এখনই অপর্ণাকে কিছুই বলে না। এর একদিন পরই ইন্দুমতি খুব অদ্ভুতভাবে অপর্ণার দিকে তাকাতে তাকাতে মিটিং রুমে প্রবেশ করে। অপর্ণাও তার দিকেই তাকিয়েছিল। হঠাৎই ইন্দুমতি টেবিলের উপর দিয়ে হেঁটে বাইরের কাচের কাছে চলে যায় এবং সেখানে বারবার মাথা দিয়ে আঘাত করে কাচ ভেঙে ফেলে। এরপর সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যায়। এই দৃশ্য দেখে অপর্ণা যতটা না অবাক ছিল, তার থেকেও বেশি অবাক হয়ে গিয়েছিল আজহা। সে অপর্ণার সাথে দেখা করে এবং তার সাথে গতদিনের ম্যাচের এবং আজকের এই ঘটনার ব্যাপারে আলোচনা করে। এখান থেকেই মূলত অপর্ণার মনে হচ্ছিল যে তার জন্যই এই সবকিছু ঘটছে। ডক্টর বলে এটা কিভাবে সম্ভব? তখন অপর্ণা বলে সে যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল তখন সে এমনি এমনি ঘাবড়ে যায়নি, বরং যে ছেলেটির নাম্বার দেখে সে মনে মনে বলেছিল যে এই নাম্বার যদি তার হতো, পরক্ষণেই ওই ছেলেটির নাম্বার তার মার্কশিটে চলে এসেছিল। আর এটা দেখেই মূলত সেদিন অপর্ণা ঘাবড়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, যেদিন যে সময়ে প্রভার মায়ের জন্য সে প্রার্থনা করেছিল ঠিক ওই সময়ে একজন লোকের হঠাৎই অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে ব্রেন ডেড হয়ে যায় এবং তার হৃদয় পেয়ে যায় প্রভার মা। তবে ডক্টরের এখনো পর্যন্ত এইসব ব্যাপারে বিশ্বাস হচ্ছিল না। তাই সে মজার ছলে অপর্ণাকে জিজ্ঞাসা করে যে অপর্ণা যদি বলে পাশে থাকা এই ছোট্ট গাছটি 6 ফুটের হয়ে যাবে, তাহলে কি সেটা সত্যি সত্যিই 6 ফুটের হয়ে যাবে? অপর্ণা বলে হ্যাঁ, হয়ে যাবে। কথা শুনে ডক্টর চুপ হয়ে যায়। তখনই হঠাৎ অপর্ণার যেন কিছু একটা হয়ে যায়। সে কোনো কিছু নিয়ে বেশ নার্ভাস হয়ে পড়ে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন অপর্ণা জানায় সে অফিস থেকে বের হওয়ার আগে কাউকে একটা এমন কিছু বলে এসেছে সেটা হয়তো বা ঘটতে চলেছে। তখনই আমরা আজকের দৃশ্য দেখতে পাই, যেখানে লাভান্যা কাজের জন্য এমডির রুমে গিয়েছিল। তখন এমডি লাভান্যার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে, যে ব্যাপারটা নিয়ে লাভান্যা অনেক কষ্ট পায় এবং তার বেস্ট ফ্রেন্ড অপর্ণাকে এসে জানায়। ওই সময় আমরা দেখতে পাই এমডির কাছে ওই মেয়েটির ভাইয়ের কল আসে, যে মেয়েটিকে কিছুদিন আগেই এমডির গার্লফ্রেন্ড অর্থাৎ ইন্দুমতি অফিস থেকে বের করে দিয়েছিল। গতকাল ওই ঘটনার পর ওই মেয়েটি সরাসরি এমডির সাথে দেখা করেছিল, যেখানে এমডি ওই মেয়েটির সাথেও খুব খারাপ আচরণ করেছিল। যে ব্যাপারটা জানার পর তার ভাই এমডিকে হুমকি দেওয়ার জন্য কল করেছে। তবে তার ভাইকে খুব একটা গুরুত্ব দেয় না এমডি, কারণ তার মতে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা সম্ভব। তখন ছেলেটি বলে সে আর 5টা বাপ ভাইয়ের মতো না, সে এমডিকে ছাড়বে না। এমডি তার সাথেই কথা বলছিল, এমন সময় ওই রুমে প্রবেশ করে অপর্ণা এবং লাভান্যা। অপর্ণা এখানে সরাসরি এমডিকে কনফ্রন্ট করে তার বান্ধবীর সাথে বাজে আচরণের জন্য, কিন্তু এমডির মধ্যে কোনো রকম অনুতাপবোধ ছিলই না। এটা যেন তার রোজকার বিষয়। আর এই ব্যাপারটা দেখে অপর্ণার ভীষণ রাগ হয়। সে এমডিকে বলে তার মতো মানুষের বেঁচে থাকা উচিত না, সে তো মৃত্যু ডিজার্ভ করে। একথা বলেই সে ওই রুম থেকে বেরিয়ে যায়। আর একথা মনে করেই এখন অপর্ণা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। যেহেতু সে যা বলছিল তা বাস্তবে ঘটছিল, তাই হয়তোবা এমডিও এখন মারা যেতে চলেছে। তাই তার মৃত্যু আটকানোর জন্য অপর্ণা তখনই ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে আজহাকে কল করে। আজহা তখন তার দুলাভাইকে অপর্ণার ব্যাপারেই বলছিল, যে ব্যাপারগুলো তার দুলাভাই বিশ্বাস করছিল না। এখানে অপর্ণা তার কাছে এমডি কোথায় আছে এটা জিজ্ঞাসা করে। আজহা তাকে এমডির লোকেশন জানিয়ে দেয় এবং সেই সাথে নিজের দুলাভাইকে নিয়ে রওনা দেয়, যাতে করে সে তার দুলাভাইকে বিশ্বাস করাতে পারে সে অপর্ণার ব্যাপারে যা কিছু বলেছে তার সবই সত্যি। ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই ডক্টর রুদ্রা এমডির বড় ভাইকে কল দিয়েছে, অর্থাৎ এই অফিসের বসকে। সে তাকে অপর্ণার ব্যাপারে জানায় আর সেই সাথে জানায় তার ভাইয়ের জীবন হয়তোবা ঝুঁকিতে আছে। তখন অপর্ণার কোম্পানির বস স্টিফেন তার ভাইকে কল করে বাড়িতে ফিরে আসতে বলে।
কিন্তু এমডি তার কথা শোনে না। সে বলে অপর্ণা তার কিছুই করতে পারবে না, সে ব্যাপারটা সামলে নিবে। কথা বলে সে তার গন্তব্যে যেতে থাকে। ঠিক ওই সময় আমরা দেখতে পাই ওই মেয়েটির ভাইও এমডিকে মারার জন্য বেরিয়ে পড়েছে, যে কিনা তাকে মারার হুমকি দিয়েছিল। এরই মধ্যে অপর্ণা এমডির গাড়ি দেখতে পেয়ে তার গাড়ির পিছু করতে থাকে। এদিকে অপর্ণাকে দেখে আজহারা তার পিছু করছিল। সেই সাথে এমডিকে খুন করার উদ্দেশ্যে ওই মেয়ের ভাই তো তাদের পিছে ছিলই। যখনই তারা অপর্ণাকে ক্রস করে এমডির পিছু করতে থাকে, তখনই অপর্ণা বুঝতে পারে অটোতে থাকা ওই লোকগুলো এমডিকে মারতে চাইছে। তাই সে এমডিকে কল করে এই ব্যাপারে জানায়। তবে যেহেতু আগে থেকেই এমডির ভাই তাকে কল করে অপর্ণার ব্যাপারে জানিয়েছিল, তাই এমডি এখানে অপর্ণাকেই ভুল বোঝে। সে ভাবছিল অপর্ণাই হয়তো বা কোনো চক্রান্ত করে তাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাই সে অপর্ণার কথাই বিশ্বাস করতে চায় না। এক সময় রাগের মাথায় অপর্ণার স্কুটির সামনে সে গাড়ি থামায় এবং তার দিকে তেড়ে যায়। ঠিক তখনই ওই ছেলেগুলো এমডিকে মারার জন্য ছুটে আসে। অপর্ণা গিয়ে ছেলেগুলোকে ধাক্কা দেয়। পরিস্থিতি বুঝতে পেরে এমডি গাড়ি থেকে বন্দুক বের করে নিয়ে আসে এবং তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে অপর্ণার কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। এদিকে এই সব কিছু দেখে আজহাকে তার দোলাভাই বকাঝকা করতে থাকে তার সময় নষ্ট করার জন্য। ঠিক এমন সময় হঠাৎ করেই উপরে ঝুলতে থাকা একটি পুরনো টিন নড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেটি বাতাসে খুলে আসে এবং সরাসরি এমডির গলা কেটে তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে অপর্ণা চমকে যায়। আজহার দুলাভাইও বুঝতে পারে যে সত্যি অপর্ণার কাছে পাওয়ার রয়েছে। এই ঘটনার পর অপর্ণা বাড়িতে গিয়ে সকল থালা বাসন ভাঙতে শুরু করে, কারণ সে বুঝতে পারছিল না তার সাথে এমনটি কেন হচ্ছে। কেউ মারা যাক এটা তো সে কখনোই চায়নি। সে ভাবতে থাকে এইসব কবে থেকে শুরু হয়েছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার পায়ে লোহা ঢোকার ওই ঘটনাটি। সেই সাথে ওই পাথরটি দেখে সে অবাক হয়ে যায়, কেননা সে নিজেও জানতো না সে ওই পাথরটি সেদিন কেন নিজের সাথে করে বাড়িতে এনেছিল। সবকিছুর জন্য সে এই পাথরটিকেই দায়ী করে। তাই তো সে আছাড় মেরে পাথরটি ভেঙে ফেলে। সাথে সাথেই আমরা ওই তান্ত্রিকের কণ্ঠ শুনতে পাই, যে কিনা বলেছিল যে এই পাথরটি ভাঙা মানেই হলো মৃত্যু। সত্যি পাথরটি ভাঙার সাথে সাথে পাথরের মধ্যে আটকে থাকা ওই প্রেতাত্মা বেরিয়ে আসে এবং ধেয়ে আসে অপর্ণার দিকে। অপর্ণা তখন ভয়ে কাঁপতে থাকে এবং রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। আত্মাটি তখনকার মতো সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্টিফেনের কাছে খবর পৌঁছে যায় যে তার ভাই মারা গিয়েছে এবং এই খুনের পেছনে রয়েছে অপর্ণা। এদিকে ওই প্রেতাত্মার ভয়ে অপর্ণার নিজের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছিল। আত্মাটি এবার অপর্ণার রূপ নিয়ে তার সামনে আসে এবং তাকে বলতে থাকে সে কিছু লোকের প্রতি প্রতিশোধ নিতে চায় এবং এই কাজে তার অপর্ণার সাহায্যের প্রয়োজন। তবে অপর্ণা তাকে কোনো কাজেই সাহায্য করতে চায় না। ফলে প্রেতাত্মা তখন অপর্ণাকে নিজের মৃত্যুর ঘটনা খুলে বলে। মেয়েটির নাম ছিল মীরা। সে তার একমাত্র মেয়ে জিনিকে নিয়ে চেন্নাই শহরে থাকত। মূলত মীরা পরিবারের বিরুদ্ধে গিয়ে একজন ছেলেকে বিয়ে করে চেন্নাই শহরে এসেছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে এবং তার মেয়েকে একা রেখে অন্য একজনের সাথে চলে যায়। তখন থেকেই একা হাতে মীরা তার মেয়েকে বড় করেছে। তার মেয়ে জিনির জন্য তার মাই ছিল সুপার হিরো, মীরার জন্য তার মেয়েই ছিল তার পুরো দুনিয়া। মা মেয়ের খুব ভালোই দিন যাচ্ছিল। মীরা চাকরি করত অপর্ণারই কোম্পানিতে। এই কোম্পানিতে 4 জন পার্টনার ছিল, স্টিফেন, ডক্টর রুদ্রা, তিয়াগু এবং রঞ্জিত। সময়ের সাথে সাথে মীরা জানতে পারে যে এই কোম্পানিতে অনেক বেআইনি কাজ হয়, তাই সে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রঞ্জিত নিজে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে মীরা কোনো কথাই শোনে না। সে একজন সৎ এবং নিষ্ঠাবান মেয়ে ছিল। সে কিছুতেই এমন কোনো কোম্পানিতে কাজ করতে চাইছিল না যেখানে বেআইনি কাজ হয়। ব্যাপারটা রঞ্জিতের বেশ মনে লাগে, তাই সে মীরার নাম জব লিস্টে ব্ল্যাকলিস্ট করে দেয়, যার ফলে হাজার চেষ্টা করার পরও মীরা এই শহরে আর কোনো কোম্পানিতে চাকরি পায় না। এভাবেই বেশ কিছুদিন বেকার বসে থাকার পর মীরা ঠিক করে যে সে তার নিজের শহরে ফিরে যাবে, অর্থাৎ তার বাবা মায়ের কাছে। 3 দিন পর তার মেয়ের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার পরদিনই ছিল জিনির জন্মদিন। এরপরই তারা ফিরে যাবে বলে ঠিক করে। এদিকে তিয়াগো খবর পায় যে তাদের কোম্পানিতে ইনকাম ট্যাক্সের রেট পড়তে চলেছে, ফলে 4 জনই বেশ ভয় পেয়ে যায়। তাদের সন্দেহ হচ্ছিল যেহেতু মীরা সম্প্রতি চাকরি ছেড়েছে, তাই নিশ্চয়ই সেই আছে এই সবকিছুর পেছনে। এর উপর আবার মীরার কাছে তাদের কোম্পানির সম্পূর্ণ বেআইনি কাজের তথ্য ছিল, যে কারণে তারা ভয় পাচ্ছিল যে মীরা হয়তো বা তাদের বিরুদ্ধে যেতে পারে এবং এই সকল প্রমাণ পুলিশের হাতে তুলে দিতে পারে। এ
কারণেই তারা ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেয়, যে ব্যাপারে মীরার কোনো ধারণাই ছিল না। পরদিন ছিল মীরার মেয়ে জিনির জন্মদিন। পরীক্ষার আগে স্কুলে পৌঁছে দেওয়ার সময় জিনি তার মায়ের কাছে জন্মদিনের উপহার হিসাবে একটি সাইকেল চায়। মীরা এমন অভিনয় করে যেন কি সে ভুলেই গিয়েছিল কাল জিনির জন্মদিন, কিন্তু আসলে তো সে জিনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছিল। এইসব করতে সময় লাগতো, তাই মীরা ওই দিন টিউশন শেষে জিনিকে তার এক বান্ধবীর বাড়িতে তার জন্য অপেক্ষা করতে বলে। বিকাল থেকে নতুন সাইকেল, জন্মদিনের নতুন সাজ সবকিছু রেডি করছিল মীরা। এরই মধ্যে হঠাৎই তার বাড়িতে চলে আসে তার 4 বস। রঞ্জিত এখানে তার হাতের কফি খেতে চায়। মীরা চলে যায় কফি বানাতে, আর এদিকে বাকিরা বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়। কফি বানিয়ে এনে কথা বলার সময় হঠাৎই স্টিফেন পেছন থেকে আক্রমণ করে মীরার উপর। মীরা এর কারণ বুঝতে পারছিল না। সে এখানে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে পুলিশকে কোনো রকম তথ্য দেয়নি, সেই সাথে সে ভবিষ্যতেও এমন কিছু করবে না। এর বদলে সে শুধুমাত্র নিজের এবং নিজের মেয়ের প্রাণ ভিক্ষা চায়। তবে এতে কোনো লাভ হয় না, কারণ ওই 4 জন তো ঠিক করে এসেছিল যে তারা মীরাকে শেষ করে দিবে। এরই মধ্যে জিনি মীরাকে কল করে। মীরা জিনিকে কিছুই বুঝতে দিতে চাইছিল না, তাই সে জিনিকে বলে বান্ধবীর বাড়িতে অপেক্ষা করতে এবং প্রমিস করে যে সে একটু পরেই তাকে আনতে যাবে। তবে এটা আর সম্ভব হয় না, কারণ বেআইনি সকল প্রমাণাদির সাথে মীরাকেও ওই বাড়ির ভেতরেই রেখে তারা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এভাবেই মারা যায় নির্দোষ মীরা এবং অনাথ হয়ে যায় তার মেয়ে জিনি। মৃত্যুর পর মীরার আত্মা রঞ্জিতদের বিরক্ত করছিল, যে কারণে একজন তান্ত্রিককে দিয়ে তারা 4 জন মীরার আত্মাকে ওই ক্রিস্টাল পাথরের মধ্যে বন্দি করে ফেলে। আর এরপর মীরা কিভাবে মুক্ত হয় তা তো আমরা অলরেডি দেখেছি। এই সব কিছু শুনে অপর্ণা অনেক ইমোশনাল হয়ে পড়ে। এদিকে ভাইয়ের মৃত্যুতে স্টিফেনও প্রচন্ড রেগে গিয়েছিল। অপর্ণাকে মারার কাজে সে কারোর কোনো সাহায্য চাইছিল না, তাই সে নিজে থেকেই অপর্ণাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। অপর্ণা তখন মন্দিরে ছিল। হঠাৎ করেই সেখানে স্টিফেনের গুন্ডারা চলে আসে এবং অপর্ণাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ওই রাতে স্টিফেন যখন ঘুমিয়েছিল তখন গুন্ডাদের কলে তার ঘুম ভাঙে। ফোনটি নিচে পড়ে যাওয়ায় সে সেটি তুলতে গেলে বেডের নিচে একটি ভয়ঙ্কর আত্মাকে সে দেখতে পায়। আত্মা দেখে চমকে উঠে পাশে তাকাতেই সে দেখতে পায় তার স্ত্রী বিছানায় নেই। স্ত্রীর জায়গায় সেই ভয়ঙ্কর আত্মাকে সে দেখতে পাচ্ছিল। ফলে ভয়ে দরজা খুলে পালানোর চেষ্টাও করে সে, তবে সে কোনো মতেই দরজা খুলতে পারে না। এমন সময় আওয়াজ শুনে জানালার কাছে যেতেই ওই আত্মা আবারও তাকে ভয় দেখায়। এরই মধ্যে বিছানায় তার স্ত্রী ফিরে আসে। ফলে তার মনে হয় এই সব কিছু হয়তোবা তার মনের ভুল হতে পারে, সে কোনো দুঃস্বপ্ন দেখেছে। তাই সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে তখনই রওনা দেয় অপর্ণাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে। পথে ডক্টর রুদ্রা তাকে কল করে এবং সাবধান করে দিয়ে বলে অপর্ণা কোনো সাধারণ মেয়ে নয়, সে যা চায় সত্যিই তাই হয়। কেননা ডক্টরের চেম্বারে থাকা ওই ছোট্ট গাছটি এখন সত্যি 6 ফিট লম্বা হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই অপর্ণার মধ্যে মীরার আত্মা প্রবেশ করেছে। একে একে সে এখানে সব ভাড়াটিয়া গুন্ডাদেরকে মেরে ফেলে। অপর্ণার এই ভয়ানক রূপ দেখে স্টিফেন নিজেও ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অপর্ণা তাকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। 4 জনের মধ্য থেকে একজনকে সে মেরে ফেলেছিল, আরো 3 জন বাকি ছিল। তবে তাদেরকে মারার আগে পরদিন সকালেই অপর্ণার শরীরে করে মীরা গিয়ে পৌঁছায় একটি অনাথ আশ্রমে, যেখানে মীরার মেয়ে জিনি ছিল। এখানে আশ্রমের একজন লোক জিনিকে খুব খারাপভাবে স্পর্শ করলে ছোট্ট জিনি এর প্রতিবাদ করে, কেননা তার মা তাকে শিখিয়েছিল কোনটা খারাপ স্পর্শ আর কোনটা ভালো স্পর্শ। ওই সময় ওই লোকটি ছোট্ট জিনির উপর হাত তোলে, যা দেখে অপর্ণার মধ্যে থাকা মীরার মন কেঁদে ওঠে। তাই তো সে ওই লোকটিকে উপযুক্ত শাস্তি দেয়। হাত মুখ ধোয়ার জন্য পানি মুখে দিতেই লোকটির ত্বক পুড়ে যায়। মীরা আরো দেখতে পায় জিনি ঠিকমতো ভাবে এখানে খেতেও পেত না। ব্যাপারটা অপর্ণারও বেশ খারাপ লাগে। তাই এসবের জন্য যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সে পৌঁছে যায় ডক্টর রুদ্রার চেম্বারে। এখানে অপর্ণার এই রূপ দেখে ডক্টর রুদ্রা বুঝে যায় যে তার মধ্যে মীরার আত্মা রয়েছে। সে এখানে মীরার আত্মার কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে থাকে, ঠিক সেইভাবে যেভাবে একদিন মীরা তার কাছে চেয়েছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই অপর্ণার পিছু পিছু আজহা এবং তার দুলাভাইও সেখানে পৌঁছে গিয়েছিল। তারা এখানে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ডক্টরের চেম্বারে ঢোকার চেষ্টা করে। ওই সময় অপর্ণার মধ্যে থাকা মীরার আত্মা ব্যস্ত ছিল ডক্টর রুদ্রাকে মারার কাজে। আজহারা সেখানে পৌঁছাতেই সে তাকে মেরে ফেলে, যা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। পরদিন ডক্টর রুদ্রার মৃত্যুর
তদন্ত করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় আজহা এবং তার দোলাভাইকে দেখে বাকি দুজনের তাদের উপরই সন্দেহ হয়। তাই তারা আজহাদের ধরার জন্য লোক লাগিয়ে দেয়, যেহেতু তারা অপর্ণার ব্যাপারে কিছুই জানতো না। এদিকে ওই দিনই অপর্ণা অনাথ আশ্রমে যায় জিনিকে দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলতে। অবিবাহিত হওয়ায় ব্যাপারটা এতটাও সহজ হবে না বলে জানার পর অপর্ণা ওই দিন জিনিকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তারা দুজন এখানে ঠিক মা মেয়ের মতোই সময় কাটাতে থাকে। এদিকে প্রভা এবং অপর্ণার পরিবার চাইছিল তাদেরকে বিয়ে দিতে। প্রভা এতে রাজি ছিল, তবে অপর্ণার ব্যাপারে এখনো তারা কোনো কিছুই জানতো না। পরদিনই আজহা এবং তার দুলাভাই যায় অপর্ণার সাথে সরাসরি কথা বলতে তাদের একটা বিজনেস আইডিয়া নিয়ে। আর এই বিজনেস আইডিয়াটা বেশ ফানি ছিল। এতদিন পিছে পিছে ঘুরে তারা যেহেতু বুঝতে পেরেছিল যে অপর্ণা যাকেই মারতে চায় সেই কোনো না কোনো আধ্যাত্মিকভাবে মারা যায়, তাই তারা অপর্ণাকে তাদের খুনি টিমে জয়েন করাতে চাইছিল। তাদের কাছে যে খুনের ডিল আসবে, অপর্ণাকে শুধুমাত্র মুখ দিয়ে বলতে হবে ওই লোকটি যেন মারা যায়। এর বদলে এই খুন থেকে পাওয়া মোট টাকার অর্ধেকের বেশিটুকু তারা অপর্ণাকে দিবে এবং 40% নিজেরা রাখবে। এমন প্রস্তাব শুনে অপর্ণা প্রচন্ড রেগে যায় এবং দুজনকে ঠাটিয়ে চড় মারতে থাকে। তারা আর কিছু বলতে পারার আগেই সেখানে কিছু গুন্ডারা চলে আসে এবং তাদেরকে তুলে নিয়ে আসে সরাসরি রঞ্জিতদের কাছে, কেননা রঞ্জিতদের মতে আজহারাই তার বন্ধুদেরকে খুন করেছে। এটা শোনার পর আজহারা রঞ্জিতদেরকে সবকিছু খুলে বলে। অপর্ণার ব্যাপারে সবকিছু জানার পর রঞ্জিত জিজ্ঞাসা করে মেয়েটি কোথায়। উত্তরে আজহা জানায় তাদের যখন তুলে আনা হয়েছিল তখন অপর্ণা তাদের সামনেই ছিল। একথা শুনে গুন্ডারা অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে কোনো মেয়েই ছিল না, বরং তারা দুজন তো হাওয়ায় কথা বলছিল। এছাড়া তাদের কাছে অপর্ণার বিরুদ্ধে আর কোনো প্রমাণও ছিল না। তাই এবার রঞ্জিত এবং তিয়াগো তাদেরকে অপর্ণাকে ধরে আনার কাজে লাগিয়ে দেয়। তারা যদি অপর্ণাকে তাদের সামনে হাজির না করতে পারে তাহলে রঞ্জিত তাদেরকে মেরে ফেলবে। ফলে ভয়ে আজহারা সেদিনই কাজে লেগে পড়ে। ওই রাতে ডিনারের জন্য তিয়াগো তার পরিবারকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে আজহা এবং তার দুলাভাই আগে থেকেই অপর্ণার পিছু পিছু চলে এসেছিল। অপর্ণা এখানে জিনি এবং প্রভার সাথে ডিনার করতে এসেছিল। হঠাৎই তিয়াগোকে সেখানে দেখে সে প্রচন্ড রেগে যায় এবং ভয়ঙ্কর চোখে তার দিকেই তাকিয়ে থাকে। এই ব্যাপারটা লক্ষ্য করে আজহা তখনই তিয়াগোকে কল করে এবং সাবধান করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিয়াগো তো তার সামনে অপর্ণাকে দেখতেই পারছিল না। যেটা জানার পর আজহা অপর্ণার ছবি তুলতে যায়। তখনই মোবাইল ফোনের ভেতর থেকে অপর্ণা তাদেরকে ভয় দেখায়, যার ফলে তারা ভীষণ ঘাবড়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে প্রভা হঠাৎ করে এক অপরিচিত মেয়েকে এইভাবে দত্তক নেওয়ার কারণ বুঝতে পারছিল না। তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই অপর্ণা ভীষণ রেগে যায় এবং বলে অপরিচিত নয়, বরং যিনি তার মেয়ে। ফলে প্রভা এবার চুপ হয়ে যায়। ওই সময় খাবারের মাধ্যমে মীরা তিয়াগোকে ভয় দেখায়, যার ফলে সে ভয় পেয়ে ওয়াশরুমে চলে যায় হাত মুখে পানি দিতে। অন্যদিকে বাইরে গিয়ে আজহা রঞ্জিতকে কল করে জানিয়ে দেয় যে অপর্ণার কাছে শুধুমাত্র জাদুর শক্তি নেই, বরং সে তো কোনো এক ভয়ানক আত্মা দ্বারা পজেসড, যা শুনে রঞ্জিত চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ওয়াশরুমে আয়নার মধ্য থেকে তিয়াগোর উপর আক্রমণ করে মীরার আত্মা, কিন্তু তাকে পুরোপুরিভাবে মেরে ফেলার আগেই বাইরে বসে থাকা অপর্ণাকে ডাক দেয় জিনি, যার ফলে অপর্ণার মনোযোগ সরে যায় এবং সেবারের মতো তিয়াগো বেঁচে যায়। প্রাণে বেঁচে তিয়াগো দ্রুত তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং তখনই রঞ্জিত তাকে কল করে। সেখানে রঞ্জিতকে সে জানায় মীরার আত্মা ফিরে এসেছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তাকে এইভাবে ঘাবড়ে যেতে দেখে রঞ্জিত তাকে বাড়িতে গিয়ে অপেক্ষা করতে বলে এবং আশ্বস্ত করে যে সে কিছু সময়ের মধ্যেই মীরার আত্মাকে বন্দী করার ব্যবস্থা করবে। একথা শুনে তিয়াগো তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে ওই রাতে জিনিকে অনাথ আশ্রমে পৌঁছে দেওয়ার সময় আমরা জানতে পারি অপর্ণা জিনিকে দত্তক নেওয়ার জন্য সব কাগজপত্র রেডি করে ফেলেছে। দুদিনের মধ্যেই সে এতিমখানা থেকে জিনিকে নিয়ে যাবে। এটা শোনার পর জিনি বলে আগামী পরশুদিন তার জন্মদিন। তার মা একবার তার জন্মদিনে তাকে নিতে আসতে চেয়েও আর কখনোই ফেরেনি, তাই অপর্ণা যেন তার প্রমিস রাখে এবং পরশুদিন জিনের জন্মদিনে তাকে এখান থেকে নিয়ে যায়। একথা শুনে অপর্ণার মধ্যে থাকা মীরার আত্মা বেশ আবেগপ্রবণ হয়ে ওঠে এবং ঠিক করে যে সে যত দ্রুত সম্ভব তার শত্রু দুজনকে শেষ করে ফেলবে, কেননা তাদের জন্যই সেদিন সে তার মেয়ের কাছে পৌঁছাতে পারেনি। তাই তো ওই রাতেই সে চলে যায় তিয়াগোর বাড়িতে। এদিকে তিয়াগো তার পরিবারকে একটি ঘরে সুরক্ষিত অবস্থায় রেখে নিজে চলে যায় উপরের ঘরগুলো চেক দিতে, যেখানে হঠাৎই একটি ঘরে প্রবেশ করতে সেখানে সে মীরার ছবি দেখতে পায়। নিজের বাড়িতে মীরার ছবি দেখে সে অবাক হয়ে যায়
হঠাৎই একটি ছায়ামূর্তি মীরার ছবির দিকে এগিয়ে যায়, আর এরপর মীরার ছবির ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর দেখতে হাত। সেই সাথে ছবিটি পরিণত হয় একটি ভয়ঙ্কর ছবিতে। ফলে ভয় পেয়ে তিয়াগো তখনই বন্দুক তুলে নেয় এবং নিচে চলে আসে। নিচে মীরার বসে থাকা অপর্ণা তার জন্য অপেক্ষা করছিল। এখানে একে একে মীরা তিয়াগোর পুরো পরিবারকে নিজের বশে নিয়ে নেয়, আর এরপর তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে শেষমেশ ঘাড় মোটকে মেরে ফেলে। এদিকে ততক্ষণে গল্পের শুরুতে দেখানো তান্ত্রিক মীরার আত্মাকে শান্ত করার জন্য যজ্ঞ শুরু করে দিয়েছিল। সে বুঝতে পেরে যায় যে মিয়া তিয়াগোকেও মেরে ফেলেছে। এই সময় আমরা দেখতে পাই তান্ত্রিকের সাথে রঞ্জিত ছিল। সেই সাথে ছিল মীরার মেয়ে জিনি, যাকে রঞ্জিতের গুন্ডারা তুলে এনেছিল যাতে করে তাকে বাঁচানোর জন্য মীরার আত্মা এখানে ছুটে আসে। সত্যি কিছু সময়ের মধ্যেই অপর্ণার শরীরে থাকা মীরা ছুটে যায় সেখানে। অন্যদিকে ওই সময় বিয়ের জন্য প্রভার বাড়িতে অপর্ণার কুণ্ডলী দেখা হচ্ছিল, যেখানে পণ্ডিত জানায় অপর্ণা তো মরতে চলেছে। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে কোনো মেয়ে কিভাবে বিয়ে করতে পারে? একথা শুনে প্রভা অপর্ণাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে তান্ত্রিক অপর্ণার মধ্যে থাকা মীরার আত্মাকে এক স্থানে আটকে ফেলে। এখানে তান্ত্রিকের কথা দ্বারা আমরা জানতে পারি যে মীরার মতো একটি সাধারণ প্রেতাত্মার পক্ষে কখনোই কোনো মানুষকে বশে এনে প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল না। ক্রিস্টাল পাথরে বন্দি করার সময় তান্ত্রিকের মধ্য থেকে কিছু শক্তি মীরার আত্মার কাছে চলে গিয়েছিল। এ কারণেই সে এখন এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল। সে এখানে কোনো মতেই অপর্ণার শরীর ছাড়তে রাজি ছিল না। তবে যখনই রঞ্জিত তার মেয়ে জিনিকে মেরে ফেলার হুমকি দেয়, তখনই সে নিজে থেকে অপর্ণার শরীর ছেড়ে বেরিয়ে আসে এবং ধরা দেয় তান্ত্রিকের হাতে। ফলে অপর্ণা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। তান্ত্রিক জানায় মীরা আর কখনোই ফিরে আসতে পারবে না। সে তার আত্মাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে। একথা শুনে রঞ্জিত মীরার মেয়ে জিনিকে ছেড়ে দেয়। তবে সে অপর্ণাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ তার শরীর না থাকলে মীরা সত্যি কখনোই ফিরে আসতে পারবে না। অপর্ণার জ্ঞান ফেরার পর সে নিজের চোখের সামনে রঞ্জিতকে জীবিত দেখে প্রচন্ড রেগে যায়। তখন রঞ্জিত নিজ হাতে মীরার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং জীবন্তই তাকে মাটির নিচে দাফন করে দেয়। এরপর বাড়িতে ফিরে আসে সে। বাড়িতে ফিরে সে যখন ফ্রেশ হচ্ছিল, তখন হঠাৎই ওয়াশরুমের আয়নায় সে অপর্ণাকে দেখতে পায়, যাকে দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায় এবং পালাতে শুরু করে। কিন্তু সে যেখানেই যাচ্ছিল অপর্ণাও সেখানেই ছিল। রঞ্জিতের তখন মনে পড়ে যায় যে তান্ত্রিক তাকে একটি বিশেষ ব্রেসলেট দিয়েছিল, যে ব্রেসলেট হাতে থাকলে কোনো প্রেতাত্মা তার কোনো ক্ষতি করতে পারবে না। সে সেটা পরে নিয়ে ত্রিশূল দিয়ে অপর্ণাকে প্রতিহত করার চেষ্টা করে। সে অপর্ণাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে যে অপর্ণা কিভাবে বেঁচে গেল। সেই সাথে বলে মীরার মতো প্রেতাত্মা তার কিছু করতে পারেনি। অপর্ণা তো সেখানে একজন সাধারণ মেয়ে। একথা শুনে অপর্ণা হেসে বলে সে অপর্ণা নয়, বরং সে মীরা। একথা বলেই সে মীরার ভয়ঙ্কর রূপ ধারণ করে। তখনই দৃশ্য চলে যায় অতীতে। আমরা ওই তান্ত্রিক এবং তার এক শিষ্যকে দেখতে পাই। তান্ত্রিকের হাতে থাকা পাত্রে তখন মীরার আত্মা বন্দী ছিল। তান্ত্রিক এখানে তার শিষ্যকে জানায় মীরার মতো একটি আত্মা, যে কিনা খারাপ লোকেদের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে চায় এবং নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, তাকে ধ্বংস করে তান্ত্রিক তার সাথে অন্যায় করতে পারবে না। একথা বলেই সে মীরার আত্মাকে মুক্ত করে দেয়। ফলে সে তখনই চলে যায় অপর্ণার শরীরে, যে কিনা তখন মাটির নিচে ছিল। মীরার আত্মাই তখন অপর্ণাকে মাটির নিচ থেকে বাঁচিয়ে বের করেছিল। এভাবেই সে আবারও অপর্ণার শরীরকে নিজের বশে নিয়ে নেয় এবং পৌঁছে যায় রঞ্জিতকে মারার জন্য। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রঞ্জিতের হাতে তো ওই ব্রেসলেটটা ছিল, তাহলে মীরার আত্মা কিভাবে তার ক্ষতি করবে? মূলত ওই তান্ত্রিক এরকম কোনো ব্রেসলেট তাকে দেয়নি। সে খুব সাধারণ একটা ব্রেসলেট দিয়েছিল এবং রঞ্জিতকে বোকা বানিয়েছিল, যাতে করে মীরার আত্মা তার প্রতিশোধ নিতে পারে। আর ঠিক তাই হয়। খুব সহজেই মীরার আত্মা রঞ্জিতকে মেরে ফেলে এবং সেই সাথে অপর্ণার শরীরও ছেড়ে দেয়। কেননা মীরাকে বন্দি করার সময় ওই তান্ত্রিক বলেছিল যে মীরার আত্মা যদি অপর্ণাকে এভাবে বশ করে রাখে, তাহলে অপর্ণা খুব শীঘ্রই মারা যাবে। এ কারণেই সে অপর্ণাকে মুক্ত করে দেয়। এই ঘটনার 2 দিন পর আমরা দেখতে পাই জিনিকে, যে কিনা অধীর আগ্রহ নিয়ে অপর্ণার জন্য অপেক্ষা করছিল। সে ভয় পাচ্ছিল যে অপর্ণাও হয়তো বা তার মায়ের মতোই তার কাছে ফিরবে না। ঠিক তখনই তার সামনে চলে আসে প্রভা এবং তার সাথে আসে অপর্ণা। মূলত মীরা অপর্ণার শরীরে থাকাকালীন অপর্ণার মধ্যেও জিনির জন্য একটা ভালোবাসা তৈরি হয়েছিল, একটা মায়া তৈরি হয়েছিল। তাই তো সে ঠিক করেছিল যে সে জিনিকে সত্যিই দত্তক নিবে। সে এবং প্রভা মিলে জিনিকে দত্তক নেয়, আর এভাবেই তাদের পরিবার পূর্ণ হয়। তারা সুখে শান্তিতে বসবাস করে। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অনেকেই রেগুলার আমার ভিডিও তো দেখেন, তবে সাবস্ক্রাইব করেন না। তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সাবস্ক্রাইব
করে যাবেন, যাতে করে খুব শীঘ্রই আমরা 1.5 মিলিয়নের চ্যানেলে পরিণত হতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।